শ্রোতা বন্ধুরা, ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা এই অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সার্বিক সহযোগিতা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। শুনছেন সবসময় রেডিও ঝিনুক 99.2 FM। ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা। আমাদের ঝিনাইদহ কমিউনিটির মধ্যে ঝিনাইদহের অববাহিকায় নবগঙ্গা নদীর একটি গুরুত্বপূর্ণ নাম, একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীর সাবেক এবং বর্তমান পরিস্থিতি নিয়ে, বর্তমান অবস্থান নিয়ে কথা বলবেন এই কমিউনিটির 4 জন গুণী মানুষ। তাদের নামগুলো বলছি, গুণী মানুষ যারা আছেন আজকে নবগঙ্গা নদী নিয়ে কথা বলার জন্য। আছেন মোহাম্মদ আবু বকর, সাবেক সচিব এবং ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের উপদেষ্টা। আছেন ডক্টর নওশের আলম, অধ্যাপক, ঝিনাইদহ কলেজ। আছেন শেখ মিজানুর রহমান, সম্পাদক, চলন্তিকা, দীর্ঘদিন চলন্তিকা, সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার সম্পাদনা করে আসছেন উনি। এবং আছেন ঝিনাইদহ প্রেস ক্লাবের মাননীয় সভাপতি সাইফুল মাহমুদ। তো প্রথমেই আমি অনুরোধ করছি মোহাম্মদ আবু বকর, সাবেক সচিব স্যারকে অনুরোধ করছি আমি ঝিনাইদহ নবগঙ্গা নদী ও জীবন একে উপর যে নিবিড়ভাবে নির্ভরশীল ছিল বা প্রাচীন প্রেক্ষাপট নিয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা নবগঙ্গা নদী নিয়ে আজকে আলোচনা করতে বসেছি। আমাদের একটু বোধহয় পিছু ফিরে দেখা প্রয়োজন এবং সে কারণেই নদী এবং জীবন কতটা পরস্পরের প্রতি নির্ভরশীল এবং সম্পূরক ও পরিপূরক সেই জিনিসটা জানতে গেলে আমরা আদিকালের দিকে একটু তাকালে আমরা দেখতে পাই কি যে মানব সভ্যতার উষা লগ্নে যেদিন গুহাবাসী বা অরণ্যচারী মানুষ দলবদ্ধভাবে গোষ্ঠীগতভাবে বসবাস করা শুরু করলো, তখন তারা গুগলি শামুক বা এই লতা পাতা খেয়ে বাঁচত। পরবর্তী সময়ে তারা কৃষিকাজ শুরু করলো এবং তখনও তাদের মাথার উপরে কোনো আচ্ছাদন ছিল না। তখন তারা জঙ্গল কাটা শুরু করলো এবং বাসস্থান নির্মাণ করা শুরু করলো। কিন্তু জায়গাটা কোথায়? জায়গাটা শুরু হলো যেখানে নদী আছে, যেখানে সাগর আছে, যেখানে জল আছে, পানি আছে, শুধু সেই জায়গায়। আমি কিছু উদাহরণ দিই আমাদের ইতিহাস থেকে, পূর্ব ইতিহাস থেকে যতটুকু আমরা জানি যে প্রথম যে মানব সভ্যতার সৃষ্টি হয়েছিল এটি আফ্রিকাতে এবং ইথিওপিয়া এবং সোমালিয়া অঞ্চলে। পরবর্তী সময়ে এটা নীল নদের কুলে কুলে মানব সভ্যতা গড়ে ওঠে। পরবর্তী সময়ে এটি আরো এগিয়ে যায় সামনে। আমরা জানি আসিরিয়া সভ্যতার কথা জানি, আমরা ব্যাবিলিয়ন সভ্যতার কথা জানি, মেসোপটেমিয়া সভ্যতার কথা জানি। পরে যে মেসোপটেমিয়া সভ্যতার কথা, সেই সভ্যতার মধ্যেই 2টি নদীর নাম করতে হবে, একটা ইউফ্রেটিস নদী আর একটি টাইগ্রিস নদী, যেটা এখন আমরা কারবালা প্রান্তরে কথা অনেকেই বলি আমরা, এটি বাংলা নাম। যাই হোক, তৎকালীন সময়ে এটি ইউফ্রেটিস এবং টাইগ্রিস এই বাগদাদ নদীর পাশ দিয়ে একটা গেছে আর একটা দক্ষিণে বসরার পাশ দিয়ে গেছে। তো এই নদীর কূলে মানুষের জনবসতি গড়ে উঠল। আমাদের এই অঞ্চলটা আমরা যেখানে আজকে বসবাস করি, তাহলে দেখা যাচ্ছে যে সেই অতীতকালে কোটি কোটি বছর পার হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার যে গত কালকে কালের কণ্ঠে আমি একটি অস্পষ্ট ছবি দেখছি এবং তার শিরোনাম ছিল 10 লক্ষ বছর আগের একটি মানুষের পদচিহ্ন। সেই পদচিহ্নটা আবিষ্কৃত হয়েছে। এমনি বিভিন্ন সময়ে বিভিন্ন পদচিহ্ন দেখা গেছে। আমি যে কথাটি বলতে চাই যে নদী মানেই জীবন, জীবন মানেই নদী, নদীর সঙ্গে জীবনের সম্পর্ক। নদী নেই, পানি নেই, তো জীবনের কোনো অস্তিত্ব নেই। আমরা জানি যে আজকে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে, সেখানে মানুষ পানি আছে কিনা চেষ্টা করছে, সেখানে কিছু বরফের উপস্থিতি দেখা গেছে। সে কারণে বলছে যে না, যেখানে জল আছে সেখানেই অবশ্যই জীবন ধারণ সম্ভব। চাঁদে সেখানে এখনো পর্যন্ত আমরা সেই সুযোগ করতে পারি নাই, অর্থাৎ সেখানে পানির অভাব, অর্থাৎ পানি ছাড়া জীবন নাই, নো লাইফ উইদাউট ওয়াটার। তো সেই নদীর এবং সাগর উপকূলে ইভেন দেখেন আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এর পাশ সেই সিল্কি রোড দিয়ে এই চীনার পাশ দিয়ে যেটা ছিল সেটি আজকে আর নাই। এই ইন্ডিয়ার থেকে রেড ইন্ডিয়ানরা তারা যে ওইখানে বসতি স্থাপন করেছিল আমেরিকাতে, এবং তার পাশে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আজকে যে ওয়েস্ট ইন্ডিজ বলি, সেটাও সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশাপাশি। অর্থাৎ নদীর কূলে কূলে এই মানব সভ্যতার উন্মেষ হয়েছে, বিকাশ হয়েছে। পরবর্তী সময়ে গ্রিসে এসে সিটি স্টেট হয়েছে। সিটি স্টেটগুলো এক হয়ে আজকে বর্তমান যে আমাদের যে স্টেট, এই 4 এলিমেন্ট নিয়ে যে স্টেট, যে পপুলেশন, টেরিটরি, সভারেন্টি, গভর্নমেন্ট,
তো এই যে রাষ্ট্র গঠন হয়েছে এর সব কিছুর মূলেই কিন্তু একটি কথা, যে জীবন, মানুষের জীবন, সভ্যতার বিকাশ। তো এই সবগুলোই নির্ভর করে কিন্তু ওই নদীর পরে। এই ঝিনাইদহ জেলা খুব একটি বড় নয়, কিন্তু একটি কথা যে দক্ষিণ বাংলার এটা গেটওয়ে বলা হয়, এর তোরণদ্বার। আপনি যেখানে যাবেন, কুষ্টিয়ায় যেতে চান, রাজশাহী যেতে চান, ঢাকায় যেতে চান, এদিকে খুলনা যেতে চান, বরিশাল যেতে চান, এই ঝিনাইদহ ক্রস করতে হবে, ঝিনাইদহে আসতে হবে। কাজে এই গেটওয়ে, তো এই গেটওয়ে আজকে নির্ভরশীল ছিল এককালে এই নবগঙ্গার পরে। তো নবগঙ্গা আসলো কোত্থেকে? তো সেই গঙ্গোত্রী নামক হিমাবহ থেকে উত্থিত হয়ে নানা জনপদ একে বেঁকে আস্তে আস্তে আস্তে, যে আপনার ফারাক্কা বাঁধের কথা শুনেছেন, আপনারা জানেন, এখানে আসার পরেই ঘটলো বিপত্তি। সেটা খুব বেশি দিন না, সেটি এই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেই ইন্ডিয়া আর পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল না, এবং সে কারণে তারা দেখলো যে কলকাতা ডুবে যায়, হুগলি ডুবে যায়। তখন তারা বললো যে কি করা যায়, তাহলে এইখানে ফারাক্কা ব্যারেজ করে স্লুইস গেট যদি দেওয়া যায়, তাহলে বন্যার সময় আমরা এই পানি ছেড়ে দেবো। স্লুইস গেট দিলে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান ওটা শেষ হয়ে যায়, যাক আমাদের কলকাতা যেন বেঁচে যায়। দ্যাট ওয়াজ দি আইডিয়া, এবং সে কারণে তারা ফারাক্কা ব্যারেজ করলো। নবগঙ্গার পরে আমরা এই প্রসঙ্গে আবার ফিরে আসবো স্যার আপনার কাছে একটু। আমি এই পর্যায়ে ডক্টর নওশাদ আলম স্যারের কাছে যাচ্ছি একটু। স্যার, একটু আপনি অনুরোধ করছি নবগঙ্গা নদীর উৎপত্তি এবং বিস্তৃতি সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলার জন্য। ধন্যবাদ। নবগঙ্গা নদীর উৎপত্তি সম্পর্কে শ্রদ্ধেয় আবু বকর স্যার যেটা বলেছেন, উৎপত্তির উৎস কিন্তু উনি বলেই দিয়েছেন অলরেডি। এখন উনি যে বললেন যে নবগঙ্গা থেকে, গঙ্গা থেকে নবগঙ্গা, গঙ্গা থেকে একটা শাখা বেরিয়েছে এবং সেই শাখাটি মাথাভাঙ্গা নামে বেরিয়েছে। মাথাভাঙ্গা থেকে ওই মাথাভাঙ্গা নাম নিয়ে ঢুকেছে বাংলাদেশে, এবং বাংলাদেশে ঢোকার পরে ওই চুয়াডাঙ্গা হয়ে, চুয়াডাঙ্গার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে চুয়াডাঙ্গা পার হয়েই নবগঙ্গা নাম ধারণ করেছে। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার মধ্য দিয়ে এটা সদরে প্রবেশ করেছে, এবং সদর পেরিয়ে, ঝিনাইদহ পেরিয়ে মাগুরার মোহাম্মদপুর হয়ে লোহাগড়ার ভেতর দিয়ে যে কালিয়ার ভেতরে কিন্তু নবগঙ্গা নদী, কালিয়ার পরে যে খুলনার ভেতরে যখন প্রবেশ করেছে তখন ভৈরবের সাথে মিশেছে। তো আমি অনুরোধ করছি কিছু বলার জন্য শেখ মিজানুর রহমানকে, সম্পাদক চলন্তিকা সাহিত্য পত্রিকা। নবগঙ্গা নদীর প্রাচীন ঐতিহ্য নিয়ে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমাদের আলোচনার শুরুতে আমাদের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আবু বকর সাহেব বলছিলেন যে সভ্যতা গড়ে উঠেছে নদী বিস্তৃতি এবং নদীর পাড়ে এবং নদী কেন্দ্রিক হয়ে। শ্রোতাবন্ধুরা, আজকে আপনারা যারা নবগঙ্গা নদী নিয়ে আপনাদের অনুভূতি বা নবগঙ্গা নদীর বর্তমান অবস্থা এবং এটা থেকে পরিত্রাণের উপায়, এই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অতিথিদের সাথে আপনারা একাত্ম হতে পারেন। আর একাত্ম হওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা শুধু ফোন থেকে একটা ফোন করতে পারেন 0451633444 এই নম্বরে, অর্থাৎ 0451633444 এই নম্বরে। তো সেই বিশ্ব প্রেক্ষাপট থেকে যদি আমাদের ঝিনাইদহের দিকে আমরা তাকাই, তো আমরা দেখতে পারবো ঝিনাইদহের যে জনবসতি। ফোনটাকে নিব, আনেন ফোনটা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? জি বলেন। হ্যাঁ, অনুষ্ঠান তো শোনা যাচ্ছে না, তা অনুষ্ঠানে কি বিষয় আলোচনা হচ্ছে থাকার জন্য ফোন করছি। হ্যালো, আপনার পাশ থেকে একটু ফোনটা সরিয়ে রাখেন প্লিজ। নাম তো বাইরে আছি, ঘরের বাইরে আছি। বলছিলাম যে কি বিষয় অনুষ্ঠানটা হচ্ছে, এই বিষয়টা জানার জন্য ফোন করছিলাম। শোনা যাচ্ছে না রে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। মিজান ভাই যেটা বলছিলেন, তো আমাদের শিরোনামটা একটু বলে দেন পাঠকের, দর্শকের জন্য বা পাঠকের জন্য। যারা শুনছেন, আমরা আজকে আমাদের আলোচনার বিষয় ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা, নবগঙ্গার সাবেক এবং বর্তমান অবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলছেন আজকে চারজন গুণী মানুষ। আবু বকর, সাবেক সচিব; সাইফুল মাহবুদ, সভাপতি ঝিনাইদহ প্রেস ক্লাব; শেখ মিজানুর রহমান, সম্পাদক চলন্তিকা; এবং ডক্টর নওশাদ আলম, অধ্যাপক ঝিনাইদহ কলেজ। তো যে প্রেক্ষাপটের যে সভ্যতা গড়ে আছে, আমরা বিশ্ব প্রেক্ষাপট ঝিনাইদহের দিকে যদি তাকাই, তো আমরা দেখতে পারবো যে ঝিনাইদহের যে বিস্তৃতি, জনবসতি বা ঝিনাইদহ শহর গড়ে ওঠার যে প্রেক্ষাপট, সেটা এই নবগঙ্গা নদীকেই গড়ে উঠেছে।
আর অন্যদিকে দেখা যায় যে এই ঝিনাইদার যে নামকরণটি, আমাদের যে ঝিনাইদার প্রিয় ঝিনাইদার, তারও উৎপত্তি হয়েছে বা নামকরণের সুযোগ এসছে এই নবগঙ্গা নদীকে ঘিরে। কারণ একসময় এখানে ঝিনুক পাওয়া যেত এবং ঝিনুক পোড়াতে যারা আসতো তারা সেই সূত্র ধরে এখানে ঝিনুক দেওয়ার নাম, বা ইংরেজ সাহেবরা যখন এখানে এসেছিলেন ওই জায়গার নাম জিজ্ঞেস করাতে যারা ঝিনুক পোড়াচ্ছিল তারা বলছিল এই আমরা ঝিনুক পোড়াচ্ছি। তো ইংরেজ সাহেব মনে করে যে বোধহয় এটা জায়গার নামই বোধহয় ঝিনুক হবে। তো তারা যেভাবে উচ্চারণ করতো, যেমন যশোরকে যশোর, কলকাতাকে কলকাতা, সেই বিষয়ে তারা ঝিনুককে জেনিডা করে দেয় এবং এই জেনিডা নামেই ঝিনাইদা কিন্তু পরিচিত হয়ে আসছে বা পরিচিত হয়। তো যাই হোক, ইংরেজিতে বানান দিয়ে জেনিডা। তো এখন দেখা যায় যে ঝিনাইদা জেলা প্রশাসনের যে বাংলো আছে, এটা আগে মহকুমা প্রশাসকের বাংলো ছিল, তার আগে ছিল এটা জেল সুপারের বাংলো। মূলত মহকুমা প্রশাসকের যে বাংলো ছিল সেটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তো এই বাংলো থেকে শুরু করে চাকলা পর্যন্ত বা চাকলাহাট পর্যন্ত যে শহরের বিস্তৃতি, গীতাঞ্জলি সড়ক, আমরা যে জেলখানা বা শিল্পকলার পেছনে যে বাংলোটার কথা বলছেন এটা, হ্যাঁ, যেখানে জেলা প্রশাসক এখন বর্তমানে থাকেন, তো সেখান থেকে শুরু করে একদম চাকলা পর্যন্ত, চাকলা তখন কাছারি ছিল জমিদার আমলে, ওই পর্যন্ত যে বিস্তৃতি এই শহরটা গড়ে উঠেছে এই নবগঙ্গা নদীর পাড় ঘিরে। আমরা যদি দেখি যে মন্দির, সিনেমা হল, গীতাঞ্জলি সড়কের যে দোকানগুলি, সবগুলি কিন্তু এই নদী পাড় দিয়ে গড়ে উঠেছে এবং জেলা শহর আস্তে আস্তে বিস্তৃত হয়েছে। কিন্তু মূল শহরটা এখানে, এবং তখনকার মহকুমা ছিল এসডিও কোর্ট যেটা, সেটাও নবগঙ্গা নদীর পাড়ে। আমরা যদি দেখি তো দেখবো যে 1799 সালে এখানে থানা হয়। এর আগে এটা ছিল, এখানে পুলিশ ফাঁড়ি ছিল। এই থানাটাও কিন্তু ওই নদীর পাড়ে হয়েছে এবং নবগঙ্গার অল্প দূরে। তারপরে আসলো মহকুমার ওই যে এসডিও কোর্ট, সেটাও কিন্তু নদীর পাড়ে, এবং পরে যে জেলা হয়েছে 1984 সালে, সবকিছুই কিন্তু আমরা এই নদীর ধার ঘিরে গড়ে উঠেছে। সুতরাং এই নবগঙ্গা নদীর যে গুরুত্ব, এবং আমরা জানতে পেরেছি, দেখেছি যে 1965 সালে যখন শিয়ালদহ থেকে গোয়ালন্দ পর্যন্ত রেল লাইন করা হয়, তার আগ পর্যন্ত সমস্ত ব্যবসা বাণিজ্য যাতায়াত সব এই নদী কেন্দ্রিক ছিল এবং কলকাতার থেকে সবাই এই নবগঙ্গা নদীতে করে যাতায়াত করো। আমাদের আবহাওয়া সাহেব উল্লেখ করেছেন স্টিমার চলতো। হ্যাঁ, সত্যি ব্যাপার, তখন স্টিমার লঞ্চ দিয়ে এখানে যাতায়াত করতো বলে আমরা প্রবীণ লোকদের কাছ থেকে শুনতে পেরেছি। হয়তো এখনকার লোকের সম্বন্ধে কোনো ধারণাই নেই। তো যাই হোক, এই শহর গড়ে উঠেছে নদী কেন্দ্রিক হিসাবে, এবং সেটা হচ্ছে নবগঙ্গা নদী, এবং এই নবগঙ্গা নদীর বিস্তৃতি প্রায় 230 কিলোমিটার পর্যন্ত আমরা জানতে পারছি উৎপত্তি স্থল থেকে। তো এই নবগঙ্গা নদী ঝিনাইদার জীবনকে বেশ প্রভাবিত করেছে, এবং আমরা ছোটকালে দেখেছি বা এখনো যে তখনকার দিনে যে পূজা হতো, সে পূজা যখন ডুবানো হতো, বিসর্জন দেওয়া হতো, এটাও ওই নদীর পাড়ে। এবং এখানে একটি প্রাচীন ডাকবাংলো আছে যেটা সেন্টবি ডাকবাংলো পরিচিত, সেটাও ওই নদীর ত্রিমণিতে অবস্থিত। অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের নবগঙ্গা নদীকে ঘিরেই আবর্তিত হয়ে। শ্রোতা বন্ধুরা, ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা এই অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সার্বিক সহযোগিতা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি সাইফুল মাহমুদ, মাননীয় সভাপতি ঝিনাইদহ প্রেস ক্লাবকে, আমাদের নবগঙ্গা নদীর বর্তমান অবস্থা এবং যে দূষণ বা দখলের যে বিষয়টা, নবগঙ্গা নদীটা যে বিভিন্নভাবে দখল হচ্ছে এবং যে দূষণের যে বিষয়গুলো বর্তমান অবস্থা, এটা নিয়ে একটু। দখলটাই জীবনের অপর নাম পানি, এটা আমরা সবাই জানি, এবং পানিকে ঘিরেই, পানির উৎস কেন্দ্রকে ঘিরেই মানুষ আদিকাল থেকে দেখে আসছে, মানুষ বসবাস গড়ে তুলেছে। তেমনি ভাবেই আমাদের নবগঙ্গা নদীকে ঘিরেই আমাদের ঝিনাইদের জনপদ আজ গড়ে উঠেছে, এবং নবগঙ্গা নদীতে ঘিরেই আমাদের এখানকার এই জনপদ, এই নবগঙ্গা নদী বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই দখলমুক্ত রীতিরকম অভিযান চালাতে হবে। এবং আপনারা দেখছেন, আমরা সবাই জানি যে নবগঙ্গা নদীর পাড় যেভাবে চর জেগে যাচ্ছে এবং চরগুলো যেভাবে দখল হচ্ছে, অনেকে নবগঙ্গা নদীর তীরে বিশাল অট্টালিকা গড়ে তুলেছে, পাকা অট্টালিকা গড়ে উঠেছে। তো এইগুলা আমরা যদি দখলমুক্ত না করতে পারি, ভবিষ্যতে আমাদের নবগঙ্গা বাঁচিয়ে রাখা খুব দুরূহ ব্যাপার হবে। তো সেই ক্ষেত্রে
আমার মনে হয় যে আমাদের ঝিনাইদহের জনপ্রতিনিধি যিনারা আছেন তিনাদেরকে উদ্যোগ নিতে হবে এবং গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা নিয়ে এগুলো সংসদে উত্থাপন করে আমাদের নবগঙ্গা নদী কে আরো বাঁচিয়ে রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সংসদে উত্থাপন করে নবগঙ্গা নদী পুনর্খননের ব্যবস্থা করতে হবে এবং নব্যতা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এটা আমাদের ঝিনাইদহতে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই নবগঙ্গা নদী বাঁচাও একটা আন্দোলনও কিছুদিন আগে হয়েছিল, আমরা শুনেছি, এবং 2009 সালে। তো সেটা তখন প্রশাসনিকভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল দখলমুক্ত করার জন্য, তো সেটা সেই সময়ই থেমে গেছে। তো আমার মনে হয় যে প্রশাসনকে অন্যান্য জায়গায় নদী বাঁচানোর জন্য যে আন্দোলন হচ্ছে, আমাদের কালীগঞ্জে আমরা দেখেছি যে চিত্রা নদী বাঁচানোর জন্য তারা রীতিরকম মানববন্ধন এবং আন্দোলন করেছে, কিন্তু সেই ধরনের আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে এবং আমাদের নবগঙ্গাকে বাঁচানোর জন্য আমাদের কঠিনভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমাদেরকে নবগঙ্গা নদীকে বাঁচিয়ে রাখলে আমাদের ঝিনাইদহ শহর আরো সমৃদ্ধশালী হবে এবং এর জন্যে আমাদের নবগঙ্গা নদী খননের যে প্রক্রিয়া, খনন লোক দেখানো খনন কিছু কিছু জায়গায় হয়ে থাকে, এর আগে সরকারিভাবে নবগঙ্গা খননের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা কিছু কিছু জায়গায় নবগঙ্গা নদী খনন করার কাজ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে করা হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু অংশে, যে অংশে নবগঙ্গা নদী খনন করা হয়েছে সেই অংশে নবগঙ্গাকে বাদ দিয়ে পানির গতি বাধাগ্রস্ত করে একটা জলাশয় মতো সৃষ্টি করে সেখানে মাছের চাষ করা হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি এই ধরনের কর্মকাণ্ড করে তারা নদীকে, পুরো নদীকেই দখল করে নেওয়ার একটা পায়তারা চালাচ্ছে। এইগুলোকে আমাদের প্রশাসনিকভাবে কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে এবং এটা না করলে ভবিষ্যতে আমাদের নবগঙ্গা নদী বাঁচিয়ে রাখা বা নবগঙ্গা নদীর ঐতিহ্য আমাদের মানচিত্রে থেকে মুছে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ সাইফুল মাহমুদ, সভাপতি ঝিনাইদহ প্রেস ক্লাবকে। শ্রোতাবন্ধুরা শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM, প্রচারিত হচ্ছে পবহাটি ঝিনাইদহ থেকে। আর আজকে আমাদের আলোচনার বিষয় ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা, এবং এই অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ও সার্বিক সহযোগিতা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আলোচক হিসেবে চারজন গুণী মানুষ আমাদের মাঝে উপস্থিত আছেন। ডক্টর নরসির আলম, অধ্যাপক, ঝিনাইদহ কলেজ; শেখ মিজানুর রহমান, সম্পাদক, চলন্তিকা; সাইফুল মাহমুদ, সভাপতি, প্রেস ক্লাব; এবং আবু বকর, সাবেক সচিব। তো আমি আবার যাচ্ছি ডক্টর নরসির আলম স্যারের কাছে। স্যার, নবগঙ্গা নদী দূষণ সম্পর্কে আপনি যদি আমাদের শ্রোতাদের একটু বলতেন। ধন্যবাদ। আসলে নদী এবং জীবন একই সূত্রে গাঁথা। স্বয়ং রবীন্দ্রনাথও জীবনকে নদীর সাথে তুলনা করেছেন। এখানে প্রসঙ্গ একটুখানি ভিন্ন হলেও সেভাবেই বলা যায় যে আসলে আমাদের মা, গর্ভধারিণী মা থাকেন, ব্যক্তিগত সবারই মা থাকেন, কিন্তু এই মা ছাড়াও আমি মনে করি আরো 3টে মা আছে, মিনিমাম 3টে মা আছে, যেটা সাধারণ মা, কমন মা বলা যায়। তার একটি হচ্ছে
পানি, দ্বিতীয়টি হচ্ছে বাতাস বা বায়ু, তৃতীয়টি হচ্ছে মাটি। তো এই যে তিনটে মা, এই মাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সর্বাগ্রে আমাদের। গর্ভধারিণী মায়ের চেয়েও এই তিনটি মা কিন্তু আরো বেশি প্রযোজ্য এবং প্রয়োজনীয় মানুষের জীবনের জন্য। স্যার আমরা কি ফোনটা নিব? অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? পাঁচখানা আলবাড়ি থেকে মিলন কুমার মন্ডল বলছিলাম। জি ভাই, একটু ফোনটা সরিয়ে রেখে কথা বলেন প্লিজ। সরিয়েই তো রাখছি, রেডিওর কাছে তো নেই আমি। হ্যাঁ জি বলেন। আমার একটা প্রশ্ন আছে যে এই নবগঙ্গা নদীটা কোথা থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হলো, এইটুকু জানার জন্য একটু ফোন করছিলাম। অনেক ধন্যবাদ মিলন ভাই আপনাকে। আচ্ছা, আমি লাইনটা কেটে দিচ্ছি, রেডিওতে শুনবো, অবশ্যই ভালো মতো জানাবেন। হ্যাঁ ওকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার উনি প্রশ্ন হ্যাঁ, করেছিলেন প্রশ্ন যে আমি শুনেছি, প্রশ্নটা আমি বলি। নবগঙ্গা নদী আমরা তো এর আগেও বলা হয়েছে অবশ্য, তা আপনি শুনতে পাননি, সেজন্য আমরা দুঃখিত। ওয়ালাইকুম আসসালাম। আরেফিন অনু বলছিলাম। জি আর শুনুন। আসলে নবগঙ্গা নদী নিয়ে যদি বলতে হয় তো সেক্ষেত্রে বলতে চাই যে আমাদের এই ঝিনাইদহ শহর কিন্তু এই নদীটাকে ঘিরে, নদী যে মরে যাচ্ছে আর কি, খনন হচ্ছে না বা বিভিন্ন দখল হয়ে যাচ্ছে চারদিকে। তো এই প্রসঙ্গে যদি রেডিওর মাধ্যমে সরকারের উদ্যোগটা নেওয়ানো যেত বা সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তিরা যদি এই বিষয়ে একটু সচেতন হতো, তাহলে আমাদের শহরটা অনেক সুন্দর হতো এবং এই নদীকে বেস করেই কিন্তু শহরের সৌন্দর্য বর্ধন পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত করা যায়। অনেক ধন্যবাদ আরিফিন অনুকে। আরেকটা জিনিস, আমাদের নবগঙ্গা নদীর খুব কাছাকাছি উনি বাস করেন এবং ওনাকে ধন্যবাদ দেন যে উনি মনোযোগ সহকারে আমাদের কথা হ্যাঁ মনোযোগ শুনছেন। সহকারে শুনছেন, খুব গঠনমূলক ভাবে আপনাদের কাছে একটা হ্যাঁ খুব গুছিয়ে বলেছেন। স্যার আমরা আরেকটা ফোন আসছে, ফোনটা নিয়ে সবগুলো উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ পলাশ হোসেন, আমার বাড়ি ঝিনাইদহ জেলা কালীপুর। হ্যাঁ পলাশ হোসেন বলেন। ঝিনাইদহ নবগঙ্গা নদী একটি ঐতিহ্যবাহী নদী আমাদের ঝিনাইদহের জন্য। জি জি। নবগঙ্গা নদী ঝিনাইদহ মানুষের জন্য বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু সেটা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে জেলেরা মাছ ধারণ করে অনেকে জীবিকা নির্বাহ করতে, সেটাও কিন্তু এখন করতে পারছে না। জি জি। এর জন্য সরকারকে অবশ্যই দরকার এই নদীকে কিভাবে বাঁচানো যায়, তার জন্য যথেষ্ট সরকারের কেয়ারফুলি হওয়া উচিত আমি মনে করছি। অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর করে বলেছেন ওনার আবেদনটা। আমরা উত্তরগুলো এক এক করে যে প্রসঙ্গে ছিলাম, আমি আমার এই প্রসঙ্গক্রমে আমি ওই উত্তরটা একটু দিয়ে নিই। ফোনটা আরেকটা আসছে, নিব কি? নেন নেন। অসুবিধা নাই, আমরা তো আছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন? মুস্তাক মেম্বার বলছিলাম। হ্যাঁ মুস্তাক ভাই। মুস্তাক ভাই সম্পর্কে একটা জিনিস আমি মুস্তাক ভাই আপনার প্রশ্ন করার আগে আমাদের অতিথিদের একটু জানিয়ে রাখি, মুস্তাক ভাই একজন জনপ্রতিনিধি, একজন রাজনৈতিক প্রতিনিধি এবং একটা এলাকার দায়িত্বে আছেন। উনি মুস্তাক মেম্বার নামেই পরিচিত আমাদের কাছে। জি মুস্তাক ভাই বলেন। মুস্তাক মেম্বার নামে পরিচিত না ঠিক, আমি বর্তমানে রানিং একজন ইউপি সদস্য। তো যাই হোক, নিশ্চয়ই কোন ইউনিয়নে উনি? এটা 2 নম্বর মির্জাপুর ইউনিয়ন। আচ্ছা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, নিশ্চয়ই নবগঙ্গা নদীকে নিয়ে কথা হতো। আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে আমাদের দেশের নদী নালার যে অবস্থা, তাতে করে সবচেয়ে করুণ অবস্থা আমাদের ঝিনাইদহের নবগঙ্গা নদীর, যে নদী একসময় ঐতিহ্যবাহী নদী ছিল। ঝিনুক থেকে মানে আমাদের ঝিনাইদহের নামের উৎপত্তি হয়েছে। তো এবং সেই ঝিনুক থেকে রেডুয়া ঝিনুকেরও নামকরণ করা হয়েছে। তো সবচেয়ে বড় কথা যে আমরা যে কমিউনিটি বাসী আছি, বিশেষ করে নদীগুলো ভরাট করে ফেলছি। তো এখানে অবশ্যই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত নদীটা খনন করার, যাতে করে আমাদের মানে ঐতিহ্যটা, পুরাতন ঐতিহ্যটা বজায় থাকে। আমি এই কথাটাই শুধু বলতে চাই। এবং আমাদের যে আমার থেকে যারা জনপ্রতিনিধি উপর পর্যায়ে আছেন, যারা স্থানীয় সংসদ সদস্য আছেন, অবশ্যই তাদেরকে আমি সহ এবং স্থানীয় যারা আছেন গণ্যমান্য সবাইকে এই বিষয়টা অবহিত করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ মুস্তাক মেম্বার ভাইকে। স্যার আমরা কিছু গঠনমূলক কথা পেয়েছি শ্রোতাদের কাছ থেকে। প্রথমে তো পদ্মা দিয়েই শুরু হয়েছে এবং
ভারতের ভিতর দিকে এসে যে অবকর স্যার যেটা বলেছেন। থেকে শুরু হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জি জি ডক্টর আঙ্কেল, হ্যাঁ ডক্টর আঙ্কেল। ভালো আছেন তো সবাই? জি সবাই ভালো। আসলে ভালো আছে। তো শুনছি অনেকক্ষণ থেকে, ফোন দেবো তাই পাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু নবগঙ্গা নদী, গঙ্গায় তো অনেক ইলিশ মাছ পাওয়া যায়, আপনার পরিচয়টা প্লিজ। কোনো মাছ বা বিশেষ উল্লেখযোগ্য কোনো মাছ এই নদীতে কখনো বা কোনো সময় ধরা পড়েছে কিনা একটু জানতে চাচ্ছি ওনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। উত্তরটা হচ্ছে ওই নবগঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে, যেটা ওই ভারত থেকে পদ্মা থেকে এসে ভারতের মধ্য থেকে এসে মাথা ভাঙ্গা নাম নিয়ে চুয়াডাঙ্গার ওখান থেকে ঢুকেছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে ঢুকে তারপর চুয়াডাঙ্গার ভেতর দিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ভেতর দিয়ে এসে ঝিনাদা হয়ে মাগুরার থেকে মোহাম্মদপুর হয়ে চলে গেছে। মোহাম্মদপুর থেকে চলে গেছে হচ্ছে এই লোহাগড়া, নড়াইলের লোহাগড়া দিয়ে চলে গেছে কালিয়ার থেকে ঘুরে একটু বাঁক নিয়ে আবার দক্ষিণে ভৈরবের সাথে যে মিশেছে। তো এই যে বিষয়গুলো, এজন্য দরকার হচ্ছে প্রথমত দরকার আমাদের জনসচেতনতা। মানে প্রত্যেকেই যদি সচেতন ভাবে তার নিজের কাজগুলো করে, আমরা যদি প্রত্যেকে একটা সেকেন্ড মনে করি যদি আমরা চলি, তাহলে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড যদি নিজ দায়িত্বে চলে যায়, তাহলে কিন্তু মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, পক্ষ, মাস, বছর, শতাব্দী, সহস্রাব্দ মহাকালে ভাবে কিন্তু চলে যায়, কোথাও কোনো বাদ পড়ে না। আপনার আজকে আপনি যে কথাটা বললেন নওশের সাহেব, যে কথাটা বললেন যে আসলে এই নবগঙ্গা নদীকে ঘিরে নদীর পাড়ে যথেষ্ট জেলে পরিবার বসবাস করতে একসময় আমরা দেখেছি। সেই জেলে পরিবার কিন্তু আর নেই, এবং যে জায়গায় তারা বসবাস করত সেই নদীর পাড়েও কিন্তু তারা নেই, তারা ওখান থেকে সরে গেছে। এখন দেখা যাচ্ছে যে এলাকার কিছু প্রভাবশালী লোক ওই জায়গাটা দখল করে নিয়েছে। এইগুলো কারণ এই নদীকে ঘিরে, এই নদী থেকে মাছ শিকার করে ওই জেলে পরিবারগুলো তারা জীবন নির্বাহ করত, জীবিকা নির্বাহ করত, তাই না? তো তাদের জীবিকা নির্বাহ সেই কর্মের সেই জায়গাটা তাদের নষ্ট হয়ে গেছে। এই নবগঙ্গা নদীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আর এর জন্য নদীটা খনন এবং দখলমুক্ত করা প্রয়োজন। তো আমি যেটা বলতে চাই যে সাইবুল তার আলোচনা বলেছিল যে নবগঙ্গার নাম নিশানা মুছে যাচ্ছে, আসলে এটা সঠিক। আমি একটি প্রবন্ধ পড়েছিলাম যে বাংলাদেশে 11টি নদীকে প্রায় মৃত ঘোষণা করা হয়েছে, তার মধ্যে নবগঙ্গার নাম আছে। আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম শ্রদ্ধেয় মানুষ আবু বকর স্যার, সাবেক সচিব, স্যারের কাছে যাচ্ছি। স্যার, আমরা অনুষ্ঠান তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান পরামর্শ আমাদের শ্রোতাদের জন্য, যারা কমিউনিটি ভাষায় এই মুহূর্তে শুনছেন, এবং আমাদের কি করণীয় থাকতে পারে তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু পরামর্শ দিতেন। এখন আপনাকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি অন্যান্য আলোচক বৃন্দ যারা তাদের মূল্যবান মতামত দিয়েছেন, এবং বাইরের থেকে যারা টেলিফোন করে আমাদেরকে কিছু পথ নির্দেশ জ্ঞাপন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। তো আমি আলোচনা শুরু করেছিলাম, তো সূচনা লগ্নে সব কথা বলা হয়নি, বাকি কথা মোটামুটি যা বলা হয়ে গেছে, কাজে আমার এখন শেষ করার পালা। তো শেষ করব, এর বোধহয় কোনো শেষ নাই, তবে যেটা আমি মনে করি যে উপমহাদেশেও দেখেছি যে আমাদের নদীগুলির অবস্থা অত্যন্ত খারাপ। তো পদ্মার আজ কি অবস্থা, পদ্মা শুকিয়ে গেছে। আপনি হার্ডিঞ্জ ব্রিজের পাশে পশ্চিম পাশে দেখেন চর পড়ে গেছে। আজকে দৌলতদিয়া, পাটুরিয়া, এই সমস্ত ঘাট, মাওয়া ঘাট বন্ধ হয়ে যাচ্ছে, ফেরি বন্ধ হয়ে যাচ্ছে, চরে আটকে যাচ্ছে, সেখানে ট্রেনিং করা হচ্ছে টেম্পোরারি, শেষ হয়ে যাচ্ছে। কাজেই আমার মাকে যদি বাঁচাতে পারি তাহলে আমার মনে হয় সন্তানকেও লালন পালন করা সম্ভব। কাজেই সেটি সরকারি পর্যায়ে করবে। তবে আমরা যারা এই জনপদের বাসিন্দা, আমাদের একটি দায়িত্ব আছে। তো আমি দীর্ঘকাল আমার সুযোগ হয়েছিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার, এবং আমি আমার ম্যাজিস্ট্রেসি কালে আমি অসংখ্য ঘর বাড়ি এবং অবৈধ দখলদার আমি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি, 40-50 জন পুলিশ নিয়ে এলাকা ঘেরাও করে। এ কাজ আজকাল আর হচ্ছে না। আজকাল সে ক্ষমতাও নেই, সে রামও নেই, সে অযোধ্যাও নেই,
আজকে আমরা বড় দুর্বল হয়ে গেছি। তবে দুর্বল হলেও কিছু দায়িত্ব তো আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচার করেন, তারা ওই পরীক্ষার হলে ডিউটি দিতেও আসেন না, তারা এই দাবড়া দাবড়ির মধ্যেও নাই। আর তাদেরকে দাবড়া দাবড়ির মধ্যে নিয়ে আসলে তারা বিচার করবেন কখন? লক্ষ লক্ষ মামলা এখনো নিষ্পত্তির আশায়। একটি মামলার ডেট ছিল কালকে, রায় 19 বছর লেগেছে, এখনো শেষ হয়নি, আবার বলে শুনানি হবে। তো যাই হোক, তো আমরা পিছপা হব না। একটি কথা প্রবাদ আছে, ভক্স পপুলি ভক্স ডি, অর্থাৎ ভয়েস অফ দি পিপল ইজ দি ভয়েস অফ গড। মানুষ যদি সকণ্ঠে উচ্চস্বরে যদি সে চিৎকার দেয়, তাহলে ভগবানের আরশ পর্যন্ত তার এই স্বর, এই চিৎকার পৌঁছে যায়। তা আমরা সরকারকে তাদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই যে আমরা বিপদগ্রস্ত আছি, আমাদেরকে বাঁচান, আমাদের জীবনকে সুন্দরভাবে সুচারুরূপে আমরা যাতে জীবন যাপন করতে পারি সে চেষ্টা করুন। এটুকু বলে আমি শেষ করি। তার আগে আমার এখানে মিজান সাহেব উনি আমাকে একটি লেখা দিতে বলেছিলেন যে নবগঙ্গা মরে যাচ্ছে, তো আপনি তো লেখালেখি করেন, তো একটা কবিতা লিখলে কেমন হয়। তো আমি মনে করছি যে আজকে এই সুযোগে সেই কবিতা বলেই আজকে আমার বক্তব্য এখানে শেষ করি, এবং আমাদের সবাইকে শুনবার জন্য এর সঙ্গে যে দ্বিপাক্ষিক যে মত বিনিময় হলো, আপনাদের কথাও আমরা শুনলাম, আমাদের কথাও শুনলেন, সেই জন্যে সমস্ত শ্রোতৃমণ্ডলীকে আমি বিনীত এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। এবং আমি আমার এই নবগঙ্গার পরে লেখা একটি ছোট্ট কবিতা পড়ে শেষ করব। তার আগে 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 আপনাদেরকে আবার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমার কবিতার নাম দেবী দুহিতা নবগঙ্গার মরণ। ওরে মরণ পথের যাত্রী, নবগঙ্গা মোর প্রিয় জলাধার, গঙ্গোত্রীর বুক চেরে একদিন দেবী গঙ্গা জননী আমার জন্মলবি ছুটেছিল দক্ষিণ পানে। পরিশেষে ধারণ করি পদ্মা নাম প্রবল প্রমত্তা গ্রাস করে নিল কত জনপদ, কত মনোহর গৃহদাম। সেই কীর্তিনশার কন্যা তুমি নবগঙ্গা নাবে, পূজ্য দেবী রূপে মাথা ভাঙার মস্তক ছেদি ধাইলে পূর্বে পলি গঠিত গাঙ্গেয় বদ্বীপে। সুদূর অতীতে চাঁদ সদাগার ভাসিয়েছিল সপ্ত ডিঙ্গা, তব নীল জলে রাজ কর্মচারী সেলিম চৌধুরী বজ্রালয়ে বেগবতী ছাড়ি ঠাঁই নিল তব অঞ্চলে। অশান্ত জলরাশির ছলাৎ ছলাৎ শব্দ সেদিন তরঙ্গে তরঙ্গে উঠেছিল বাজি। তোমারই গর্ভে লালিত ঝিনুক কুড়াতে এসেছিল কত শ্রমিক মহাজন। ঝেনেই ও দহ শব্দ নিয়ে সৃষ্টি হলো আজিকার ঝিনেদা শহর প্রিয় ভাজন। সেদিন হারিয়ে গেছে সকল গৌরব গাথা, অতীতে হয়েছে লীন। তুমি আজ মরা নদী, স্তব্ধ শান্ত নীল জল কবে হয়েছে বিলীন। দহ নেই, ঝিনেই নেই, দুকুল ভাঙ্গা গর্জন ধমিক থেমে গেছে চিরতরে। তোমার দেহ বল্লরি ফালা ফালা করি খাইছে আজি দুর্জন দুরাচারে। তোমার দুঃখের দহনে আজি জ্বলিতেছি আমরা সবে পলে পলে। আর কি কভু পরাতে পারবো না রাজরানী টিকা তোমার ভালে। সময় হয়েছে রুখে দাঁড়াবার, মৃত কন্যার হাড়ে দানিতে প্রাণ। কে আছো কোথায় দেবী কন্যা, নবগঙ্গা বাঁচাতে সবে। অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। এতক্ষণ শুনলেন ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির জন্য অর্থায়ন করেছেন ইউরোপিয়ান ইউনিয়ন ও সার্বিক সহযোগিতা করেছে ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC। আলোচনা ভিত্তিক একটি টক শো। আজকের অনুষ্ঠানে এই গুণী মানুষদের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করল। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি রেডিও ঝিনুক 99.2 FM এর পক্ষ থেকে তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং আশা রাখছি এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা কমিউনিটিবাসীর সচেতনতা বারবার বৃদ্ধি করতে পারবো। সাথে থাকুন, সবসময় শুনতে থাকুন রেডিও ঝিনুক 99.2 FM।